প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে বাংলা প্রথম পত্র লোক লোকান্তর কবিতাটি। আমি সাইফুল্লাহ বাইজির, প্রভাষক, বাংলা, বিএড সায়েন্স কলেজ, চট্টগ্রাম। আমাদের আজকের পাঠ লোক লোকান্তর, কবি আল মাহমুদ। এই অধ্যায় শেষে আমরা লোক লোকান্তর কবিতা সম্পর্কে বলতে পারবো, লোক লোকান্তর কবিতার কবি সম্পর্কে বলতে পারবো এবং লোক লোকান্তর কবিতার ভাববস্তু সম্পর্কে বলতে পারবো। আমরা প্রথমে আসি যে কবি আল মাহমুদ সম্পর্কে। আল মাহমুদ 1936 খ্রিস্টাব্দের 11 জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মরাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম মীর আব্দুল শুকুর আল মাহমুদ। দীর্ঘদিন তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন। দৈনিক গণকণ্ঠ ও দৈনিক কর্ণফুলী পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। পরে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যোগদান করেন এবং পরিচালকের পদ থেকে অবসরে যান। আধুনিক বাংলা কবিতায় আল মাহমুদ অনন্য এক জগৎ তৈরি করেন। সেই জগৎ যন্ত্রণাদগ্ধ শহর জীবন নিয়ে নয়, স্নিগ্ধ শ্যামল প্রশান্ত গ্রাম জীবন নিয়ে। গ্রামীণ জীবন ও প্রকৃতির চিরায়ত রূপ নিজস্ব কাব্য ভাষা ও সংগঠনে শিল্পিত করে তোলেন কবি আল মাহমুদ। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ লোক লোকান্তর, কালের কলস, সোনালী কাবিন, মায়াবী পর্দা দুলে উঠো, অদৃষ্টবাদীদের রান্নাবান্না, বক্তিয়ারের ঘোড়া, শিশুতোষ কাব্যগ্রন্থ পাখির কাছে ফুলের কাছে, উপন্যাস বাহুতি, কবি ও কোলাহল, নিশিন্দা নারী, আগুনের মেয়ে ইত্যাদি। তার বিখ্যাত ছোট গল্প পানখড়ির রক্ত, এছাড়া সৌরভের কাছে পরাজিত, গন্ধবনী। তিনি বাংলা একাডেমি পুরস্কার ও 21 পদক সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। একই কথা এখানে না বললেই নয় যে আল মাহমুদ এর বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে সোনালী কাবিন। এই সোনালী কাবিন কাব্যগ্রন্থের সোনালী কাবিন কবিতাটি 14টি সনেট দিয়ে একটি কবিতা লিখেছিল সোনালী কাবিন। খুব অসাধারণ একটি কবিতা, তোমরা সুযোগ পেলে পড়ে নিন। তো আমরা আসি যে আজকের কবিতা লোক লোকান্তর। এই লোক লোকান্তর কবিতার মধ্যে একটু লক্ষ্য করো যে লোক মাঝখানে একটা হাইফেন আছে, তারপরে হচ্ছে লোকান্তর। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে লোক কি? লোক মানে হচ্ছে জগৎ, আর লোকান্তর লোকান্তর হচ্ছে অন্য জগৎ। এখানে একটি জিনিস খুব ভালোভাবে খেয়াল করো, সেটি হচ্ছে প্রথম যে জগতের কথা বলা হয়েছে সেই জগৎ হচ্ছে বাস্তবতার জগৎ বা বাস্তব জগৎ, আর লোকান্তর বলতে অন্য যে জগতের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে কল্পনার জগৎ বা ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে লোক লোকান্তর এই কবিতাটার মানে হচ্ছে লোক থেকে লোকান্তর, অর্থাৎ রিয়েলিটি থেকে ভার্চুয়াল রিয়েলিটি, অর্থাৎ বাস্তব জগৎ থেকে কল্পনার জগৎ। এখন এই বাস্তব জগৎ থেকে কল্পনার জগৎ, এই ব্যাপারটি আসলে বুঝতে হলে আমাদেরকে যে কাজ করতে হবে সেটি হচ্ছে তোমরা যারা কবিতা লিখো অথবা ফেসবুকে স্ট্যাটাস দাও, তারা খুব সহজেই এই বিষয়টা আয়ত্ত করতে পারে। বিষয়টি কিরকম? যারা কবিতা লেখো তারা জানো যে তুমি যখন একটা কবিতা তোমার মাথার মধ্যে আসে, প্রথম শব্দটা লেখার পরে পরের শব্দটি কি হবে এটা নিয়ে তুমি ভাবতে থাকো। তোমার উত্তরণ ঘটে কোথায়? বাস্তব জগৎ থেকে কল্পনার জগতে। বাস্তব জগৎ তখন তোমার কাছে তুচ্ছ হয়ে যায়, তোমার কাছে একমাত্র সত্য হয়ে ওঠে কল্পনার জগৎ, এবং কল্পনার জগতে তুমি ভাবতে থাকো। এভাবে
বাস্তব জগৎ থেকে কল্পনার জগতে যাওয়াটা আসলে খুব সোজা নয়, কারণ আমরা বাস্তবতার জগতে নানাভাবে আষ্টে পৃষ্ঠে জড়িত। বাস্তবতার নানা উপাদান আমাদেরকে জড়িয়ে রেখেছে। এই অবস্থা থেকে আমাদেরকে পরবর্তী যে জগৎ, কল্পনার জগৎ, সেই কল্পনার জগতে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হচ্ছে, একটা সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। ঠিক আছে? কারণ তুমি নিরবচ্ছিন্ন কিন্তু কল্পনার জগতে থাকতে পারছো না। আমি ব্যাপারটিকে আরেকটু সহজ করি, তাহলে মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা যারা ফেসবুকে স্ট্যাটাস দাও, এই স্ট্যাটাস গুলো কিন্তু এক একটা কবিতার মতো। তোমার মাথার মধ্যে যখন একটি চিন্তা ভাবনা আসে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য, দেখা যাচ্ছে যে ওই মুহূর্তে তোমার কাছে স্ট্যাটাসটাই হয়ে ওঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি যেটি করো সেটি হচ্ছে নিজের অজান্তেই হাত মোবাইলে চলে যায়। মনে করো তুমি ক্লাসে আছো, আমাদের এখানে মোবাইল ফোন নিয়ে আসা নিষিদ্ধ, তারপরে তুমি নিয়ে আসছো এবং হঠাৎ করে তোমার মাথার মধ্যে যখন একটি ফেসবুক স্ট্যাটাস দেওয়ার চিন্তা ভাবনা যখন আসছে, তুমি তখন কি করলে, তোমার অজান্তে হাত চলে গেছে ব্যাগের ভিতর এবং তুমি মোবাইল বের করেছো। তোমার সামনে যিনি পড়াচ্ছেন, তুমি জানো যে উনি যদি ব্যাপারটা জানতে পারেন তাহলে তোমাকে শাস্তি দেবেন, কিন্তু এইটার চেয়েও তোমার কাছে তখন সত্য হয়ে ওঠে একটি স্ট্যাটাস প্রকাশ করা। ফলে তুমি ক্লাসের মধ্যে যে আছো এটা ছিল তোমার জন্য বাস্তব জগৎ, কিন্তু সেখান থেকে তুমি স্ট্যাটাসটাকে কিভাবে গুছিয়ে লিখবে, তুমি চলে গেছো ওই জগতে। এটা হচ্ছে তোমার কল্পনার জগৎ। এবং এই বাস্তব জগৎকে তুচ্ছ করে তুমি তোমার কল্পনার জগতে যাও এবং একটা পর্যায়ে তুমি তোমার ফেসবুক স্ট্যাটাসটি দিতে সক্ষম হয়। একজন কবি যখন কবিতা লেখেন তখন তার মধ্যেও একই রকম একটা অনুভূতি তৈরি হয়। তার মধ্যে যখন একটা কবিতার থিম কাজ করে, একটা চেতনা কাজ করে, তখন তার কাছে এই পারিপার্শ্বিক জগৎটা একমাত্র সত্য হয়ে ওঠে কাব্যজগৎ। ফলে এই সমাজ, সংসার এগুলোর মধ্যে থেকেও উনি এগুলো থেকে এক ধরনের বিচ্ছিন্নতা বোধ করে এবং পুনরুত্তরণ ঘটে ওই ভার্চুয়াল রিয়েলিটি। এই ভার্চুয়াল রিয়েলিটিতে পৌঁছাও একজন কবির পক্ষে খুব সম্ভব না, খুব সহজ নয়, কারণ তাকে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয় রিয়েলিটির সঙ্গে। ভার্চুয়াল, কারণ কবি তো সামাজিক মানুষ, তার সংসার আছে, যেটা সমাজে বাস করে। ফলে সমাজের যে বিভিন্ন অনুষঙ্গ এগুলো তাকে সবসময় ভার্চুয়াল রিয়েলিটিতে পৌঁছতে দেয় না, কিন্তু এই জাগতিক বাধাকে কাটিয়ে তার যে কল্পনার জগৎ সেখানে পৌঁছতে সমর্থ হন এবং এক সময় কাব্য সৃষ্টি করে। তবে প্রত্যেকটা কবিতার পেছনে থাকে কিছু চেতনা। মানুষের, প্রত্যেকটা মানুষকে হয়তো তার এমন কিছু বিষয় তাকে ইমপ্রেস করে যেটা থেকে সে কাব্য সৃষ্টির অনুপ্রেরণা লাভ করে। আজকের যে কবিতা লোকলোকান্তর, এখানেও কবি একই রকম একটা অনুপ্রেরণা লাভ করেছেন, সেটা হচ্ছে বাংলার প্রাকৃতিক সৌন্দর্য। বাংলার প্রাকৃতিক সৌন্দর্য কবিকে এত বেশি মুগ্ধ করে যে যখনই কবির চোখে এই বাংলার প্রাকৃতিক সৌন্দর্য প্রবেশ করে, তখনই কবির কাছে একমাত্র সত্য হয়ে ওঠে তার কাব্য সত্তা। এবং এই কাব্য সত্তা যখন তার মধ্যে সত্য হয়ে ওঠে, তখন তার কাছে সমাজ, সংসার, ধর্ম এগুলো তুচ্ছ হয়ে যায় এবং উত্তরণ ঘটে ভার্চুয়াল রিয়েলিটিতে। একসময় কবিতার বিজয় হয়, উনি কাব্য সৃষ্টিতে সমর্থ হয়। একটি বিষয় লক্ষ্য রাখবে যে আজকের যে কবিতাটি, এই কবিতাটি মূলত হচ্ছে একজন কবির আত্মপরিচয়মূলক কবিতা, অর্থাৎ সৃষ্টির যে উন্মাদনা, একজন কবি কিভাবে কবি হয়ে ওঠেন, একজন কবি কিভাবে নিজেকে প্রকাশ করেন, এই বিষয়টা উঠে এসেছে।
আর চেতনার যে কথাটি বললাম, চেতনা কিন্তু দেখা যায় না, কিন্তু কবি আজকের কবিতায় যে কাজটি করেছেন সেটি হচ্ছে তার চেতনাকে একটি সাদা সত্যিকার পাখির সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ চেতনাকে তিনি একটি কাঠামো দিয়েছেন। আমরা কবিতাটি পড়ে এই বিষয়টা তোমাদেরকে একটু সবিস্তারে আলোচনা করব। লক্ষ্য করো, আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি, বসে আছি সবুজ অরণ্যে এক চন্দনের ডালে, মাথার উপরে নিচে বনচারী বাতাসের তালে দোলে বন্য পানলতা, সুগন্ধ পরাগে মাখামাখি হয়ে আছে ঠোঁটটা। একটু লক্ষ্য করো, আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি। কবি তার চেতনাকে একটি সাদা সত্যিকার পাখির সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ যে চেতনাকে আমরা দেখতে পাই না, সেই চেতনাকে নিয়ে একটি মূর্ত কাঠামো দান করেছেন। সেই কাঠামোটা হচ্ছে একটি সত্যিকার পাখির কাঠামো। এই পাখিটি বসে আছে কোথায়? বসে আছে সবুজ অরণ্যে এক চন্দনের ডালে। এখন প্রশ্ন হচ্ছে যে চন্দনের ডাল কেন? সবুজ অরণ্যে বিভিন্ন রকম গাছ আছে, এর মধ্যে চন্দনের ডালের প্রসঙ্গ কেন আসে? আমরা জানি যে চন্দন সুগন্ধি গাছ, এর ফুল টক ঝাল মিষ্টি। অর্থাৎ চন্দনের যে মধুরতা বা চন্দনের যে মাধুর্য, এই মাধুর্যের সঙ্গে কবি তার কাব্য চেতনাকে তুলনা করেছেন। এই কারণে তার যে চেতনা পাখি, সেই চেতনা পাখিটা বসে আছে কোথায়? চন্দনের ডালে, মানে কাব্যের জগতে। মাথার উপরে নিচে বনচারী বাতাসের তালে দোলে বন্য পানলতা। তাহলে এই কবির চেতনার চারপাশে কি? বাংলার মনোরম প্রকৃতি। সুগন্ধ পরাগে মাখামাখি হয়ে আছে ঠোঁটটা। সুগন্ধ পরাগে মাখামাখি হয়ে আছে ঠোঁটটা। পরাগ মানে ফুলের রেণু বা স্পার্ম। তো সুগন্ধ পরাগে মাখামাখি হয়ে আছে ঠোঁটটা, এই কথাটি দিয়ে কবি আসলে যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে কবির চেতনায় বা কবির যে চেতনা পাখি, সেই চেতনা পাখি ফুটে হচ্ছে কাব্য ভাষা। এই সুগন্ধ পরাগ বলতে তিনি মূলত কাব্য ভাষাকেই বোঝাতে চেয়েছেন। আর দুটি চোখের কোটরে কাটা সুপারির রং, পা সবুজ, নখ তীব্র লাল, যেন তার তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল, চোখ যে রাখতে নারী এত বন্য চোখের উপরে। লক্ষ্য করো, আর দুটি চোখের কোটরে কাটা সুপারির রং। এই চেতনা পাখির চোখের কোটরে কি? চোখের কোটরে হচ্ছে কাটা সুপারির রং। এই কাটা সুপারির রং বলতে কবি আসলে কি বোঝাতে চেয়েছেন? এই কাটা সুপারির রং বলতে কবি যে জিনিসটি বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে চিরায়ত গ্রাম বাংলার সৌন্দর্য। অর্থাৎ এই চেতনা পাখির চোখে কি? চিরায়ত গ্রাম বাংলার সৌন্দর্য, বাংলার যে মনোরম প্রকৃতি, বাংলার যে প্রাকৃতিক সৌন্দর্য, এটি হচ্ছে কবির চেতনা পাখির চোখে। পা সবুজ, নখ তীব্র লাল, এই লাল সবুজ বুঝতেই পারছো, যেন তার তন্ত্রমন্ত্র ভরে আছে চন্দনের ডাল। তাহলে তন্ত্রমন্ত্র প্রসঙ্গটি কেন এসছে? তন্ত্রমন্ত্র প্রসঙ্গটি এসছে এই কারণে যে একটা জাদুকরী সৌন্দর্য, একটা রহস্যময় সৌন্দর্য, বাংলার প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটি একটি রহস্যময় বা জাদুকরী সৌন্দর্য। এই কথাটি বোঝানোর জন্য কবি এখানে চন্দনের ডাল, কবি এখানে তন্ত্রমন্ত্র শব্দটা ব্যবহার করেছে। তাহলে এই বাংলার যে রহস্যময় সৌন্দর্য, এটি কবি মুগ্ধ। চোখ যে রাখতে নারী এত বন্য ঝোপের উপরে, নারী মানে পারি না, মানে চোখ যে রাখতে নারী এত বন্য ঝোপের উপরে। অর্থাৎ বাংলার প্রকৃতি এত চমৎকার, এত সুন্দর যে চোখ রাখতে নারী, মানে চোখ রাখতে পারি না, চোখ ধাঁধানো সৌন্দর্য।
ঠিক আছে, চোখ ধাঁধানোর সৌন্দর্য, চোখ ফিরে আসে। ঠিক আছে, তাহলে এমন কিছু সৌন্দর্য আছে যে সৌন্দর্যের দিকে আমরা তাকাতে পারি না, আমাদের চোখ ফিরে আসে। এই কবি বাংলার প্রকৃতিটাও কবির কাছে এরকম সুন্দর মনে হয়েছে। বাংলার প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা কবির কাছে এত চমৎকার, এত মনোহর এবং এত রহস্যময় সুন্দর মনে হয়েছে যে কবি ওই যে চোখ যে রাখতে নারী বন্য ঝোঁকের উপরে, অর্থাৎ কি করতে পারছেন না তিনি, এই বাংলার প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্য তিনি চোখ, সেই সৌন্দর্যে তিনি চোখ রাখতে পারছেন না, অর্থাৎ চোখ ফিরে আসছে তার। ঠিক আছে, অর্থাৎ চোখ ধাঁধানো বাংলার সৌন্দর্যের কথাটি বোঝাতেই এখানে এই বিষয়টি। তারপর দেখো, তাকাতে পারি না আমি রূপে তার যেন এত ভয়, যখনই উজ্জ্বল হয় আমার চেতনার মনি, মনে হয় কেটে যাবে, ছিঁড়ে যাবে সমস্ত বাঁধনি। সংসার, সমাজ, ধর্ম তুচ্ছ হয়ে যাবে লোকালয়। মানে এই বাংলার প্রকৃতির সৌন্দর্য এত রহস্যময় সুন্দর যে কবি এই সৌন্দর্যের দিকে তাকাতে পারছেন না, চোখ ধাঁধানো সৌন্দর্য। যখনই উজ্জ্বল হয় আমার চেতনার মনি, মনে হয় কেটে যাবে, ছিঁড়ে যাবে সমস্ত বাঁধনি। অর্থাৎ কবির চেতনায় যখন বাংলার সৌন্দর্য এসে প্রবেশ করে, তখন কবির কাছে একমাত্র সত্য হয়ে ওঠে কি কাব্য জগৎ। এবং এই কাব্য জগৎ যেহেতু সত্য হয়ে ওঠে, ফলে কবির উত্তরণ ঘটে হচ্ছে কল্পনার জগতে বা ভার্চুয়াল রিয়েলিটি। তখন এই বাস্তব জগৎ তার কাছে তুচ্ছ হয়ে যায়। এই কারণে কবি বলেছেন যে মনে হয় কেটে যাবে, ছিঁড়ে যাবে সমস্ত বাঁধনি, সংসার, সমাজ, ধর্ম তুচ্ছ হয়ে যাবে লোকালয়ে। কবির কাছে তখন এই বাস্তব জগৎ, এই সংসার, সমাজ, ধর্ম এগুলো তুচ্ছ হয়ে যায়। একমাত্র সত্য হয়ে ওঠে কি তার কাব্য জগৎ। ঠিক আছে, আর এই কাব্য জগতের যে কবিতাটাই তার কাছে তখন একমাত্র সত্য হয়ে ওঠে। ফলে এই কবিতাকে প্রকাশ করার জন্য, এই কাব্যের যে মাধুর্য সেটাকে প্রকাশ করার জন্য, কাব্য সৃষ্টির জন্য বাস্তব জগৎ থেকে তাকে চলে যেতে হয় কল্পনার জগতে। লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি আহত কবির গান, কবিতার আসন্ন বিজয়। এবং এই লোক থেকে লোকান্তরে, এই বাস্তব জগৎ থেকে অর্থাৎ রিয়েলিটি থেকে ভার্চুয়াল রিয়েলিটিতে পৌঁছে কবি আহত বোধ করে। লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি আহত কবির গান। কেন? এক ধরনের বিচ্ছিন্নতা বোধের যন্ত্রণা কবির মধ্যে কাজ করে। এবং এই যে নিরন্তর সংগ্রাম করে, তাকে বাস্তব জগতের সঙ্গে নিরন্তর সংগ্রাম করে তার কল্পনার জগৎ বা ভার্চুয়াল রিয়েলিটিতে পৌঁছতে হয়েছে, এই কারণে কবি আহত বোধ করেন। পাশাপাশি বিচ্ছিন্নতা বোধের একটা বেদনাও কবির মধ্যে কাজ করে। কিন্তু এই সবকিছু ম্লান হয়ে যায় কখন? কবিতার আসন্ন বিজয়ের মাধ্যমে। অর্থাৎ কাব্য সৃষ্টির যে উন্মাদনা, কাব্য সৃষ্টির যে প্রেরণা, কাব্য সৃষ্টির যে আনন্দ, সেই আনন্দের কাছে কবির এই বিচ্ছিন্নতা বোধের যে বেদনা, সেটা ম্লান হয়ে যায়। অর্থাৎ কবি এই বাস্তব জগৎ থেকে কল্পনার জগতে পৌঁছে যে কাব্য সৃষ্টিতে সমর্থ হন, এতে করে তার যে বিচ্ছিন্নতা বোধের বেদনা, সেটা অনেকটা প্রশমিত হয়। তাহলে আমরা আজকের কবিতাটিতে যে বিষয়টি জানলাম, সেটা হচ্ছে এই কবিতাটি হচ্ছে একজন কবির আত্মপরিচয়মূলক কবিতা। অর্থাৎ একজন কবি কিভাবে কবি হয়ে ওঠেন, তার এই কবি হয়ে ওঠার পেছনের যে কারণ, সেটা আমরা আজকের এই কবিতার মধ্যে জানলাম। তাহলে আমরা লোক প্রকান্তর কবিতার মধ্যে যে বিষয়টি জানলাম, সেটি হচ্ছে যে কবি তার চেতনাকে একটি পাখির কাঠামো দান করেছেন, এবং এই কবির চেতনা কোথায় বসে আছে? চন্দনের ডালে, মানে কাব্য জগতে বসে আছে। তার ঠোঁটে হচ্ছে কাব্য ভাষা, এবং তার চোখে হচ্ছে বাংলার রহস্যময় প্রাকৃতিক সৌন্দর্য। এবং এই বাংলার রহস্যময় প্রাকৃতিক সৌন্দর্য কবিকে এতটাই
মুগ্ধ করে যে কবি তখন কাব্য সৃষ্টির প্রেরণায় উদ্বুদ্ধ হন এবং কবি এই কাব্য সৃষ্টি করতে গেলে তাকে লোক থেকে লোকান্তরে পৌঁছতে হয়, অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটিতে পৌঁছতে হয় তাকে রিয়েলিটি থেকে, এবং এক সময় তিনি কাব্য সৃষ্টিতে সমর্থ ছিলেন। ঠিক আছে, একই রকম যে নজরুলের একটি কবিতা আছে সৃষ্টি সূত্রের উল্লেখে, সেখানেও যে সৃষ্টির উন্মাদনা, সেই কবিতাটার সঙ্গে আজকের কবিতার মিল আছে। কবিতাটির আরেকটি বিষয় হচ্ছে এই কবিতাটি কিন্তু একটি সনেট। তোমরা একটু লক্ষ্য করলে দেখবে যে প্রথম 8 চরণ এবং পরে 6 চরণ, এই দিনের কবিতাটি একটি সনেট। তো আশা করি আজকের পাঠের মধ্যে দিয়ে তোমার লোকগাথা কবিতা সম্পর্কে বলতে পারবে এবং এই কবিতা থেকে পরীক্ষার যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। প্রশ্নগুলো আমি আবারও বলি যে এখান থেকে যে প্রশ্ন হবে সেই প্রশ্নটি হচ্ছে যে কবির যে আত্মপরিচয় লাভ বা একজন কবির যে কবি হয়ে ওঠা বা সৃষ্টির যে উন্মাদনা, সেই সৃষ্টির উন্মাদনা নিয়ে আজকের এই টপিক থেকে প্রশ্ন হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে হয়তো আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।